এখন থেকে সীমান্তে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছুটতে পারবে বিজিবি। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক, মানসিকতায় পরিবর্তনের আশা। কারাগারে বন্দী আওয়ামী আমলের 133 ভিআইপি, 110 জনকে বিশেষ ডিভিশন। ভোট না দেওয়ার আক্ষেপ ঘোচাতে চায় ইসি, দেশ জুড়ে তালিকা হালনাগাদের কাজ শুরু। মেডিকেল ভর্তিতে কোটায় পাস 193 জনের ফল স্থগিত, চাকরির বয়স 35 চেয়ে ফের বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি লুবনা রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে পড়েননি খুলনার সুশোভন, বাবার সহায়তা আর অধ্যাবসায়ের ফসল মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান। সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। এদিকে সংঘর্ষের পর চাঁপাইনবাবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জ সীমান্ত পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। সহকর্মীদের সহায়তায় সমর ইসলামের ডেস্ক রিপোর্ট। শনিবার শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্তে বিজিবি বিএসএফের সাথে সীমান্তবাসীর সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত হয়ে আসছে। রোববার দিনভর উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চলমান পরিস্থিতিতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠকের পর থেকে পরিস্থিতি শান্ত হতে থাকে। সোমবার সকাল থেকে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় কৃষকদের মাঠে কাজ করতে দেখা যায়। ঘটনার পর সীমান্তের দুই পাশে সতর্ক অবস্থানে বিজিবি বিএসএফ। তবে সংঘর্ষের জন্য বিএসএফকে দোষারোপ করছে সাধারণ মানুষ। বিএসএফরা ওরা ডাইরেক্ট বম পেস্তুল চালাইছে, গ্যাস ব্যবহার করছে, ওরা নিজেই ব্যবহার করেছে। ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে। আম গাছ কেটেছে, বড়ই গাছ কেটেছে, ভুট্টা কেটেছে, তারপরে শস্য খাত অনেক নষ্ট হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ে বৈঠক শেষে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মারে নাই বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপেন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। শনিবার ভারতীয়রা বাংলাদেশের ভেতরে ঢুকে 40টি আম গাছ ও অর্ধশতাধিক বড়ই গাছ কেটে ফেলার ঘটনায় সীমান্তে সংঘর্ষ হয়। এতে আহত হয় 5 বাংলাদেশি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকের রং। নতুন পোশাকে বাহিনী সদস্যদের মানসিকতার পরিবর্তন আসবে বলে আশা করছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পর্যায়ক্রমে দেয়া হবে নতুন এই পোশাক। আর দেশে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে 31 জানুয়ারির পর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মফিউর রহমানের রিপোর্ট। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এই বৈঠকে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। এতে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়। পুলিশের জন্য আয়রন কালার, র্যাবের জন্য গ্রিন অলিভ আর আনসারের জন্য গোল্ডেন হুইট কালার নির্ধারণ করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দীর্ঘ আলোচনার পর নতুন এই পোশাক নির্ধারণ করা হয়েছে। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য 3টা সিলেক্ট করা হয়েছে। পোশাকের সাথে সাথে সব কিছু, মন মানসিকতা সব কিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। পর্যায়ক্রমে বাহিনীগুলোকে এই পোশাক দেয়া হবে, তবে এতে করে বাজেটে
কোনো প্রভাব পড়বে না। ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে, নর্মাল ড্রেস যে সময় হতে থাকছে না, এই আস্তে আস্তে এইভাবে আমরা করে দিব, যেন বড় ধরনের টাকার সমস্যাটা না হয়। এদিকে 31শে জানুয়ারির পর দেশে অবৈধভাবে বসবাসকারীদের পাশাপাশি তাদের চাকরিদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা অবৈধভাবে আসছে তারা আমাদের 31শে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। যারা এই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, যেই সংস্থা তাদের যে প্রোভাইড করছে, তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিব। সরকারি হিসেবে এতদিন দেশে ৪৯,226 জন অবৈধ বিদেশি নাগরিক ছিলেন, যদিও তা বর্তমানে কমে ৩৩,৬৪৮ জন হয়েছে। অভিযোগ আছে অবৈধ বিদেশিদের মাধ্যমে দেশের বাইরে গেছে বিপুল পরিমাণ টাকা। আপনারা ভালো থাকেন, দোয়া করেন। আল্লাহ হাফেজ। মফিউর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকার পতনের পর হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া মামলায় সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী, আনিসুল হক, রশদ খান মেনন, হাসানুল হক ইনুসহ ১৩৩ জন ভিআইপিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর সহ বিভিন্ন কারাগারে থাকা ১১০ ভিআইপি বন্দীকে বিশেষ ডিভিশন দেওয়া হয়েছে। তবে ভিআইপি হিসেবে কারাগারে আটক ২২ জন সাবেক সংসদ সদস্য সহ ২৩ জন এখনও পাননি ডিভিশন। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। অভ্যুত্থানে ৫ই আগস্ট পতন হয় শেখ হাসিনার। দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। এরপর শুরু হয় গ্রেফতার অভিযান। এক এক করে কারাগারে পাঠানো হয় এক সময়ের প্রভাবশালী ব্যক্তিদের। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী গ্রেফতারকৃতদের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি হিসেবে ডিভিশন পেয়েছেন ১১০ জন। তাদের মধ্যে আছেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী দীপু মনি সহ ২৯ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। এছাড়া ২২ জন সাবেক সংসদ সদস্য, ৪৪ জন সরকারি কর্মকর্তা ও অন্যান্য পেশার ১৫ জন রয়েছেন কারাগারে। ভিআইপি হিসেবে কারাগারে আটক ২২ এমপি সহ ২৩ জন ডিভিশন চেয়ে আবেদন করলেও এখনও অনুমোদন মেলেনি। সাধারণ বন্দী হিসেবেই কারাগারে থাকতে হচ্ছে তাদের। ভিআইপি ১৩৩ বন্দীকে দেশের ১৫টি কারাগারে রাখা হয়েছে। সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তারা অটোমেটিক্যালি তারা ডিভিশন পেয়ে থাকেন। এমপি, মিনিস্টার, তারপর অন্যান্য ব্যবসায়ী যারা আছেন, এরকম কিছু এমপি অথবা বিশিষ্ট ব্যক্তি আছেন যাদের আবেদন পেন্ডিং আছে বাট ডিভিশন পাননি তারা। কারা অধিদপ্তর বলছে আদালত বা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ডিভিশন ১ ও ডিভিশন ২ দেওয়া হয়। ডিভিশন পাওয়া বন্দী একা বা একাধিক বন্দীর সঙ্গে থাকতে একটি কক্ষ বরাদ্দ পান। সেখানে থাকে একটি চেয়ার ও একটি টেবিলও। এসব বন্দীদের জন্য আলাদা শৌচাগার থাকে। প্রতিদিন একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক পান বন্দীরা। কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে টেলিভিশনও পান তারা। নির্ধারিত বরাদ্দের টাকায় বন্দী নিজের পছন্দের খাবার তালিকা রান্নার জন্য বলতে পারেন। ১৫ দিন বা ১ মাসে স্বজনদের সঙ্গে একবার সাক্ষাৎ করতে পারেন ভিআইপি বন্দীরা। বেসিক্যালি অথরাইজেশন যদি বলি, আমি 96 স্কোয়ার ফিট হচ্ছে ওনাদের জন্য অথরাইজেশন, বাট বিল্ডিং ভেদে এটা জায়গা ভেদে একটু হেরফের হতে পারে। ডায়েটারি কিছু এডিশনাল প্রোটিনের পরিমাণ কিছু অন্যান্য বন্দীদের থেকে বেশি পরিমাণ প্রোটিন পান। ডিভিশন পাওয়া বন্দীর তত্ত্বাবধানে একজন কয়েদিকে দায়িত্ব দেওয়া হয়। ৫ আগস্ট পরবর্তী বন্দীর সংখ্যা বেড়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে। এই দুই কারাগারে সব মিলিয়ে বন্দী আছেন ১০,১০২ জন। ঢাকা এবং কাশিমপুরের ক্ষেত্রে চ্যালেঞ্জটা বেশি। দীপু শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা। সারা দেশে শুরু হলো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ। কেন্দ্র দখল সহ ভোটের সব অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বলেন, মানুষের ভোট দিতে না পারার যে আক্ষেপ তা ঘোচাতে চায় ইসি। শিউলি স্বপ্নমের রিপোর্ট। দ্বাদশ শ্রেণীর ছাত্রী সেমন্তী বিশ্বাস পরিবর্তিত বাংলাদেশে অনেক আগ্রহ আর প্রত্যাশা নিয়ে প্রথমবারের মতো ভোটার হলেন।
সুষ্ঠু নির্বাচনের আশা করব এবং আশা করব যে নির্দ্বিধায় ভোট প্রদান করে দেশের সঠিক যে জনপ্রতিনিধি তাকে নির্বাচনে ভূমিকা রাখতে পারবো। সোমবার সকালে সাভারে আনুষ্ঠানিকভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। যাদের জন্ম 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এই কার্যক্রমে। উদ্বোধনী অনুষ্ঠানে সিসি বলেন, যেদিন মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে সেদিনই ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেই জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। তথ্য সংগ্রহকারীদের শতভাগ নির্ভুল ভোটার তালিকা তৈরির নির্দেশ দেন ইসি। আপনারা সঠিক তথ্য তুলবেন। যেমন কেউ যদি বলে আমার নাম জামাল, কানে শুনবেন কামাল, হাতে লিখবেন কামাল, তা কিন্তু না। কানে যেটা শুনবেন হাতেও সেটা করবেন, দুটোকে ম্যাচ করার চেষ্টা করবেন। গ্রহণযোগ্য নির্বাচন করতে সাংবিধানিকভাবে দায়বদ্ধ নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সুষ্ঠু ভোটার তালিকা অপরিহার্য। নারী ভোটার বাড়ানো, ভুয়া ভোটার, দ্বৈত ভোটার, বিদেশি নাগরিকরা যাতে ভোটার না হতে পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ ইসির। আমাদের প্রাইমারি ফোকাস যদিও বা রোহিঙ্গা, বাট আমরা অন্য সম্ভাবনাকেও নাকচ করতে পারি না। অন্যান্য দেশের নাগরিকদের প্রতারণার আশ্রয় নিয়ে আমাদের ভোটার তালিকায় আমাদের নাগরিক হয়ে ঢুকে যাওয়া। বাড়ি বাড়ি গিয়ে নির্ভুল ভোটার তালিকা তৈরির বিষয়ে আশাবাদী হলেও বিভিন্ন প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন তথ্য সংগ্রহকারীরা। একটা বাড়িতে যে একটা গেট নক করলে তারা খুলতেই চায় না অচেনা মানুষ দেখলে। আমরা বলি যদি আপনার যে বন্ধের প্রয়োজন হয়, আপনার ছুটি থাকে, চাকরি করেন, যদি আপনাদের বন্ধের প্রস্তাব শুক্র শনিবার আমরা আসবো, আপনারা বলেন কোন সময় আসবো, আমরা ফোনে তাদের সাথে যোগাযোগ করি। দেশব্যাপী এই কার্যক্রম চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত, আর বায়োমেট্রিক নিবন্ধন 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 11 এপ্রিল পর্যন্ত। 40 থেকে 45 লাখ ভোটার হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারে বলে আশা করছে ইসি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম উদ্বোধন করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঝড়ের রাতে যে মানুষগুলো দলের সাথে ছিল তাদের ত্যাগে স্বীকৃতি দিতেই এই সদস্য নবায়ন। দেশের সেক্টরগুলোকে যেরকম ধ্বংস করা হয়েছে, জনগণকে যেরকম নিষ্পেষিত করা হয়েছে, রাজনৈতিক দলগুলোকে সেভাবে নিষ্পেষিত করা হয়েছে, অত্যাচারিত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে নেতাকর্মীদেরকে। সেই ঝড় কেটে গিয়েছে। ঝড় কেটে যাবার পরে যখন ঝড় হয়, প্রাকৃতিকগতভাবেও যখন ঝড় হয়, ঝড়ে চলে যাওয়ার পরে লন্ড ভন্ড শস্য খেতেই হোক, ঘর বাড়ি হোক, মানুষ আবার সেটিকে পুনর্গঠন করে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এই ঝড়ে আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি। রাজনৈতিকভাবে অনেকজনকে হারিয়েছি, প্রাকৃতিকগত কারণভাবে অনেকজন বিভিন্ন কারণে হয়তো সরে গিয়েছে রাজনীতি থেকে। আমরা সেই জন্য দলকে আবার পুনর্গঠিত করব। মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল পুনঃপ্রকাশের দাবি ওঠায় কোটায় উত্তীর্ণ 193 জনের ফল স্থগিত করেছে সরকার। প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ থেকে আজ রাত 8টার মধ্যে দাবি মানার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। সুমাইয়া খানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। সব ধরনের কোটা বাতিলের দাবিতে মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে কোটায় উত্তীর্ণ 193 জনের ফল স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কোটা বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন মেডিকেল সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল পুনঃপ্রকাশের দাবি জানান। এ সময় মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেন। এই মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে হবে। আমরা চাই এই কোটার প্রথার অবসান হোক। এই যে 5% কেন আমরা 1% কোটা টলারেট করব না মেডিকেল ভর্তি পরীক্ষা কিংবা ডেন্টাল ভর্তি পরীক্ষায়। বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। সেই কোটাই যদি বৃদ্ধি পায় তাহলে তাদের রক্ত দেওয়ার মানেটা কি? এই প্রশ্নটা
বাংলাদেশের মানুষের কাছে আমি রেখে গেলাম। আপনারা যদি আপনাদের সেই স্বৈরাচারের আদর্শ এখন ধরে রাখতে চান, তার আদর্শ অনুযায়ী কাজ করতে চান, তাহলে আপনাদেরকে ওই অফিস থেকে ছুড়ে ফেলতে এই জেএনজি দ্বিতীয়বার ভাববে না। যারা এই 37 পে চান্স পেয়েছে এরা আপনাদের চিকিৎসা দিবে, আপনাদের ভুল চিকিৎসা দিলে এটার দায়ভার কারা নিবে? সেই অযোগ্যদের কেন জায়গা হবে মেডিকেলে, সেই প্রশ্ন আমি রেখে দিতে চাই। 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয় রোববার। আর এর পরপরই ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা ব্যবস্থার নিরসনের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে ফের মাঠে নেমেছেন আন্দোলনকারীরা। রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশের পর সচিবালয় ঘেরাও করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা। আরও জানাচ্ছেন তানজিলা তাসনিম। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর দাবিতে দীর্ঘদিন ধরেই চলছে আন্দোলন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 35 প্রত্যাশীরা আশায় বুক বাঁধলেও শেষমেশ 32 বছর নির্ধারণ করেই প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের সিদ্ধান্তটা মেনে নিতে পারেননি চাকরি প্রত্যাশী আন্দোলনকারীরা। চাপা ক্ষোভ নিয়ে তাই ফের রাজপথে নেমেছেন তারা। 35-37 সুপারিশ করার পর কেন প্রজ্ঞাপন হলো না? আমরা 47তম বিসিএসের আগে এটার প্রজ্ঞাপন চাই। চাকরিতে আবেদনের বয়সসীমা 35 এবং 37 বাস্তবায়ন করে একটা প্রজ্ঞাপন দেওয়ার জন্য। যে কমিটি মানবেন না সেই কমিটি কেন গঠন করলেন? আমরা এই কমিটির বাস্তবায়ন চাই। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ থেকে শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে শিক্ষার্থীরা 2.5 বছর হারিয়েছে, সঙ্গে রয়েছে সেশন জট। 35 তাই যৌক্তিক দাবি। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। বৈষম্য বিরোধী আন্দোলনের যারা উপদেষ্টা আছে তারা অবশ্যই এই 35 দাবি মেনে নিয়ে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনকে শেষ করবে। পরে শাহবাগ থেকে প্রতিবাদী মিছিল নিয়ে আন্দোলনকারীরা সচিবালয়ের দিকে এগিয়ে যায়। শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশের বাধার সম্মুখীন হন তারা। কিছুক্ষণ সেখানে অবস্থানের পর পুলিশের হস্তক্ষেপে সচিবালয় এলাকা থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন তারা। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় দেশটির নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এই সমর্থনের কথা জানান। উন্নয়ন ও সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা সহ বিভিন্ন বিষয়ে মার্কিন সমর্থনের কথাও স্মরণ করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স। মাহদি হাসানের রিপোর্ট। দায়িত্ব পাওয়ার পর সোমবার প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে আসেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিতে প্রস্তুত। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগ, জুলাই ঘোষণার উপর রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা করেন। জুলাই ঘোষণার বিষয়ে তিনি বলেন, ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত আশা করছেন। রাজনৈতিক দলগুলো সংস্কার প্রস্তাবে সম্মত হলে সেটি জুলাই চার্টার হিসেবে পরিচিত হবে। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সাংবাদিকদের গ্রেফতার এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার কয়েকটি রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার দেশের সব নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবারে চোখ ফেরাবো ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের দিকে। আর কয়েক ঘন্টা পর যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় দুপুর 12টায় শুরু হবে শপথ গ্রহণ। বৈরী আবহাওয়ার কারণে এবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল ভবনের ভিতরে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানটি। মোতায়েন রয়েছেন 25,000 নিরাপত্তা কর্মী। শপথ অনুষ্ঠানের আদ্য প্রান্ত দেখুন দুলি মল্লিকের টেক্সট রিপোর্টে। নির্বাচনে জয়ের পর অপেক্ষার অবসান। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার হোয়াইট হাউসে বসছেন 78 বছর বয়সী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে বরণ করে নিতে প্রস্তুত ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল।
1985 সালের পর 40 বছরে এই প্রথম কংগ্রেস ভবনের ভেতরে শপথ নেবেন কোন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঠান্ডা থেকে রেহাই পেতেই এই সিদ্ধান্ত। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান ক্যাপিটল ওয়ান এরিনা থেকে উপভোগ করতে পারবেন তার সমর্থকরা। আমন্ত্রণ পেয়েছেন বিশ্বজুড়ে বরেণ্য ব্যক্তিরা। প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের উপস্থিতিতে থাকছে বড় চমক। ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ সহ আরও অনেকেই বসবেন এই অনুষ্ঠানের ভিআইপি অতিথির চেয়ারে। যোগ দেবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। শপথ অনুষ্ঠানে থাকছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চ আলোকিত করবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। আমেরিকা দ্য বিউটিফুল পরিবেশন করবেন কান্ট্রি গায়ক ক্যারি আন্ডারউড। বিখ্যাত গান গড ব্লেস দ্য ইউএস গাইবেন গ্লি গ্রিনউড। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আটঘাট বেঁধে লেগেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। নিরাপত্তার জন্য আশপাশের 48 কিলোমিটার এলাকায় তৈরি করা হচ্ছে 7 ফুট উঁচু বেষ্টনী। চেকপয়েন্ট বা অন্য জায়গায় থাকছে 25,000 সুরক্ষাকর্মী। মোতায়েন করা হয়েছে প্রায় 8,000 ন্যাশনাল গার্ড। বিশেষ নিরাপত্তায় থাকছে 4,000 পুলিশ। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই বেশ কয়েকটি নির্বাহী আদেশে সই করবেন ট্রাম্প। পরিবর্তন আসছে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীনে নেয়া অনেক নীতিমালায়। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে শপথের আগের দিন ওয়াশিংটন ডিসিতে সমাবেশে অভিবাসীদের বিরুদ্ধে কড়া বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনই কি নির্বাহী আদেশ দেবেন তারও ইঙ্গিত দেন ট্রাম্প। ডিস্কো ব্যান্ড ভিলেজ পিপলের গানের তালে নেচেই বিজয় সমাবেশ মঞ্চে হাজির হন ট্রাম্প। যোগ দেন তার পরিবারের সদস্যরাও। টিকটকের সিইও শাওজি ও টেক বিলিয়নিয়ার এলন মাস্কও হাজির হন সমাবেশে। বক্তব্যে নির্বাচনী প্রচারের সময় দেওয়া প্রতিশ্রুতির কথা জানিয়ে বলেন, অভিবাসীদের অনুপ্রবেশ সূর্যাস্তের আগেই বন্ধ হয়ে যাবে। মার্কিন ইতিহাসে এটি হবে বৃহত্তম নির্বাসন প্রক্রিয়া। এছাড়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ সহ কেনেডি ও মার্টিন লুথার কিং জুনিয়র হত্যাকাণ্ডের গোপন নথি প্রকাশ করার কথাও জানান ট্রাম্প। On the brink of World War III, it's not going to happen. That's not going to happen. But starting tomorrow, I will act with historic speed and strength and fix every single crisis facing our country. We have to do it. We're not going to have a country left. একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। স্ত্রী কন্যা সহ সাবেক এমপি বাহারের বিরুদ্ধে দুদকের মামলা, 258 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 1টায় প্রধান উপদেষ্টা ঢাকা ছাড়বেন বলে জানিয়েছে প্রেস উইং। সুইজারল্যান্ডের দাভোসে 20 থেকে 24 জানুয়ারি সম্মেলনের সাইডলাইনে জার্মানি, ইংল্যান্ড, বেলজিয়াম ও থাইল্যান্ডের রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা। এছাড়া বাংলাদেশ বিষয়ে একটি সংলাপও হওয়ার কথা রয়েছে। 4 দিনের সফর শেষে 25 জানুয়ারি দেশে ফিরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উনত্রিশটি ব্যাংক হিসেবে 258 কোটি টাকার বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন এবং প্রায় 73 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা 6 আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দুদকের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহরুন্নেসা ও মেয়ে সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা, শেখ হাসিনার আমলে কুমিল্লায় এই 3 জনের কথাই ছিল শেষ কথা। তদবির বাণিজ্য, জালিয়াতি, দখল আর প্রতারণা করেই গত সরকারের আমলে তারা শত শত কোটি টাকার মালিক হন।
অনুসন্ধান শেষে মামলা দায়েরের পর নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। বলেন, বাহারের ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে এবং 29টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 258 কোটি টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলা রুজু করা হয়েছে। বাহার তার স্ত্রী ও মেয়ের অবৈধ সম্পদ নিয়েও তথ্য জানান দুদক মহাপরিচালক। এদিকে 146 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক জাকির হোসেন গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন। 1 জানুয়ারি তার বিরুদ্ধে মামলা করে দুদক। তাহসিন বাহার সূচনা মেহেরুন্নেসা 16টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 42 কোটি 58 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে একে অপরকে সহযোগিতা করার দায়ে তাদের উভয়ের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদনের শুনানি শেষ। 22 জানুয়ারি আদেশের দিন ঠিক করা হয়েছে। এদিকে জুলাই গণহত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানার এসি তানজিল আহমেদ সহ 3 পুলিশ সদস্যকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি সৈয়দ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এসব আদেশ দেন। শাকির আরজু রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধে বিচার কার্যক্রম শুরুর পর প্রথমবারের মতো একজন আসামি ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেন। গুম, খুন, অপহরণ সহ একাধিক অভিযোগে কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এই প্রশ্ন তুলে করা আবেদনে শুধু নিজে খালাসি চাননি, বিচারিক প্রক্রিয়া অবৈধ বলেও উল্লেখ করেন। এখন যে বিচারটা হচ্ছে সেটা হচ্ছে জুলাই আগস্ট, এটা হচ্ছে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট। এখানে কোনো ওয়ারের বিশেষত্ব নাই এবং কোনো ওয়ার নাই। আর একটা বিষয় হচ্ছে যে এই ট্রাইব্যুনাল হচ্ছে, আমরা বলছি যে কোরাম নন জুডিস, অর্থাৎ এই ট্রাইব্যুনালের এই মামলা পরিচালনা করার কোনো ক্ষমতা নেই। বিচার নিয়ে প্রশ্ন ও বিচারকদের বিব্রত করতেই এই আবেদন করা হয় বলে জানান চিফ প্রসিকিউটর। কোনো ফৌজদারি কোর্টে যে কোর্টে বিচার হচ্ছে সেই কোর্টের কনস্টিটিউশন বা সেই কোর্ট সংক্রান্ত যে আইন, এটাকে চ্যালেঞ্জ করে ওই কোর্টেই পিটিশন করা যায় না। 1973 সালে যখন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টটা প্রণয়ন করা হয়, সেই আইনে বলা ছিল যে এই আইন প্রণয়নের পূর্বে অথবা পরে এই আইনে বর্ণিত যত অপরাধ হয়েছে সেগুলোর বিচার করার ক্ষমতা ট্রাইব্যুনালের থাকবে। সুতরাং এই ট্রাইব্যুনালের শুরু থেকেই রেট্রোঅ্যাক্টিভ যে ক্ষমতা বা ইফেক্ট সেটা দেয়া ছিল। যে যুক্তিগুলো ওনারা তুলে ধরেছেন এগুলো অসার, এগুলো মূল্যহীন। এদিন জুলাই গণহত্যার অভিযোগে পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও 2 কনস্টেবল হোসেন আলী ও আকরাম হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিদেরকে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ইশরাত হাসান। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পার্লামেন্ট সচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। রিটে কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্তদেরকে রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়াও রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে নীতিমালা করার প্রার্থনা করা হয়েছে। আইনজীবী ইশরাত হাসান বলেন, বছরের পর বছর ধরে রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার হয়েছে। সাবেক সেনা প্রধানের যে ভাই জোসেফ, তাকে ক্ষমা করা হলো যে কোনো দিন কোর্টের সামনে অ্যাপিয়ারই হয় নাই। তো এই যে পলাতক আসামি শুরু থেকেই, এবং এরকম অসংখ্য এক্সাম্পল যে এই ক্ষমতার অপব্যবহারের, তাই এই বিষয়গুলোর নিয়ে আমি হাইকোর্টে রিট করি যে কোনো ধরনের নীতিমালা ছাড়া এই ক্ষমা করার প্রয়োগের ক্ষমতাটা কেন আনকনস্টিটিউশনাল হবে না এবং কোর্ট কেন কোনো নীতিমালা তৈরি করে দিবে না এই বিষয়ে। তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশা আর ঠান্ডা বাতাসে শ্রমজীবী মানুষ, বয়স্ক আর শিশুদের দুর্ভোগের মাত্রা অনেক বেড়েছে। হাসপাতালগুলোতে রয়েছে শীতজনিত রোগে আক্রান্তর চাপ।
এদিকে চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তীব্র ঠান্ডা ও হিমেল বাতাসে আজও স্থবির উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। সপ্তাহ জুড়ে জেলায় 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস অবস্থান করছে তাপমাত্রা। সন্ধ্যা হতে ঘন কুয়াশার সাথে হিমেল বাতাস, এতে ভোগান্তি বেড়েছে দুস্থ, ছিন্নমূল ও ভবঘুরে মানুষের। এদিকে শহরের মোটা কাপড়ের দোকানগুলোতেও ভিড় বেড়েছে। ঠান্ডা, ঘর থেকে বার হওয়া যায় না, কোনো কাজ কাম করা যায় না। ঠান্ডার কারণে যখন মানুষ ভ্যানে চড়তেছে না, আমাদের সংসারে অনেক কষ্ট হইতেছে। সিরাজগঞ্জে কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে শীতের মাত্রা। দুর্ভোগ বেড়েছে শিশু ও বৃদ্ধদের। এদিকে গরম কাপড় সংকটে জেলার যমুনা তীরবর্তী কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলের মানুষ। শীতে তো মনে করেন কাপড় এখন কেনার ঠেই নেই। কোনো ঠান্ডা গাড়ি চালানো খুব কষ্ট হয়ে যায়, বাচ্চাদের স্কুলে নিয়ে আসতে হয়। গেল কয়েকদিন বগুড়ায় হিমেল হাওয়ায় বাড়ছে শীতের প্রকোপ। এতে পাল্লা দিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা। হাসপাতালে ভর্তি হওয়া গড়ে 90% শিশুই ভর্তি হচ্ছে ডায়রিয়া নিয়ে। শীতজনিত রোগীর সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রতিদিন শিশু ওয়ার্ডে 10 থেকে 15 জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে, শিশু বাচ্চা ভর্তি হচ্ছে। অনেকে শীতের কারণে ভোরে কুয়াশার মধ্যে থাকে, এগুলো আমরা নিষেধ করছি। কুড়িগ্রামে শীতের দাপটে কাহিল হয়ে পড়েছে জনজীবন। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। কুয়াশার সাথে হিমেল ও কনকনের ঠান্ডায় সবচেয়ে ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল, হতদরিদ্র ও শ্রমজীবীরা। চুয়াডাঙ্গায় কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংস্কারের অজুহাতে নির্বাচন অনুষ্ঠানে অনেক বেশি দেরি হলে অন্তর্বর্তী সরকারকে জনগণের রোশন আলো পড়তে হবে বলে হুঁশিয়ারি করেছেন বিশিষ্টজনেরা। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তারা বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করা অসম্ভব। আকবর হোসেন সুমনের রিপোর্ট। 5 আগস্টের বিজয় ও ভবিষ্যৎ বাংলাদেশ সামনে রেখে দলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে বাংলাদেশ সংস্কার পার্টি। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উঠে আসে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, প্রশাসন সহ চলমান সংস্কার প্রক্রিয়ার অনেকগুলো বিষয়। ইসলামকে কি আমরা রাষ্ট্রীয় ধর্ম হিসেবে গ্রহণ করবো কিনা, এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এটা মীমাংসিত যেটাই হোক, বাট এটাকে পরিষ্কার করে দিতে হবে। এটা নিয়ে যেন কোনো কথা না ওঠে, বিকজ কনস্টিটিউশন কমিশন হয়তো একটু জিনিসটাকে উলটপালট করে দেবে, বাট সেটা নিয়ে আমাদের রাজনীতিবিদদের একমত হতে হবে। আওয়ামী লীগ গভর্নমেন্ট অত্যন্ত অন্যায়ভাবে ব্যবহার করেছে যে সেকুলারিজম মানে হলো ইসলাম বিরোধ করতে হবে। আপনারা বলছেন যে সব ধর্মের এখানে হবে, সহ অবস্থান হবে, তাহলে আপনি ইসলামকে কি করে রাষ্ট্র ধর্ম হিসেবে রাখবেন? রাষ্ট্রের কি কোনো ধর্ম আছে? সংস্কার প্রক্রিয়া নিয়ে সরকারের লক্ষ্যকে দীর্ঘমেয়াদী উল্লেখ করে বক্তারা বলেন, রাজনৈতিক স্থিতিশীলতার জন্যই প্রয়োজন দ্রুত নির্বাচনের। সংস্কারের কোনো সীমা পরিসীমা আছে নাকি? কোথা থেকে সংস্কার শুরু? আমাদের মানব সভ্যতার যাত্রা যেদিন থেকে সেদিন থেকেই সংস্কার চলছে, এবং মানব সভ্যতা যতদিন থাকবে ততদিন সংস্কার চলবে। তো আমাদেরও দেশ ভালো করবার জন্য কতদূর ভালো তার কোনো ডেফিনেশন হতে পারে? যেহেতু হতে পারে না, অতএব আপনাকে তো অপেক্ষা করতে হবে, অথবা আপনাকে ফিক্স করতে হবে এই বিষয়টা আমি ঠিক করতে চাই। আমি ভাই সিম্পল বুঝি, একটা ভালো ইলেকশন চাই। তাঁদের মতে সংবিধান সংস্কারের এখতিয়ার শুধুমাত্র নির্বাচিত সরকারের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। ইতিবাচক ধারায় ফিরছে দেশের পুঁজিবাজার, বাড়ছে লেনদেনের পরিমাণও। সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 50 পয়েন্টে, অবস্থান করছে 5195 পয়েন্টে। এদিন লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত ডিএসসির সবকটি সূচক ছিল ঊর্ধ্বমুখী প্রবণতায়। এদিকে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে 248টির দর, কমেছে 81টির, আর অপরিবর্তিত ছিল 71টির দর। লেনদেন হয়েছে
426 কোটি 92 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো কোম্পানির শেয়ার, আর বেশি বেড়েছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারের দর। অন্যদিকে এদিন ডিএসসিতে সবচেয়ে বেশি দর হারিয়েছে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের। এবার আরও একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। কলকাতায় চিকিৎসককে ধর্ষণ হত্যার মামলায় নিরাপত্তা কর্মী সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। নোয়াখালী সদর উপজেলা ও পৌরসভার সকল ওয়ার্ডের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করবে দেশমাতা ফাউন্ডেশন। এর আগে নোয়াখালী প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম বিএনপির প্রতিনিধিদের হাতে কম্বলগুলো হস্তান্তর করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কিরণ, সদর উপজেলা বিএনপি সভাপতি সলিমুল্লাহ বাহার হিরণ ও সাধারণ সম্পাদক ভিপি জসিমউদ্দিন। সংবাদ শেষ করছি, তবে অনন্য মেধার স্বাক্ষর রাখা সুশোভনের গল্প জানিয়ে। মেডিকেল ভর্তি পরীক্ষার জাতীয় মেধা তালিকায় দেশ সেরা খুলনার সুশোভন বাছার। পরীক্ষায় 90.75 নম্বর পেয়ে শীর্ষস্থান অর্জন করা সুশোভন পড়েনি কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে। বাবার কাছে পাঠ সহায়তা আর অধ্যাবসায় তাকে এনে দিয়েছে এই সাফল্য। মহেন্দ্রনাথ সেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখত সুশোভন। আজ স্বপ্নরা তার যেন আকাশ ছুঁয়েছে। সুশোভনের ছোটবেলা কেটেছে খুলনার বয়রা এলাকায়। নিম্নবিত্ত পরিবারে বেড়ে উঠলেও হাল ছাড়েনি সে। অধিকাংশ সময় কাটত তার বই নিয়ে। গৃহশিক্ষক ছাড়াই স্কুল শিক্ষক বাবার সহায়তা ও মায়ের অনুপ্রেরণায় গণ্ডি কাটিয়েছে স্কুলের। 2022 সালে টিএনটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ও 2024 সালে সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন সুশোভন। দুটোতেই পান গোল্ডেন এ+। এরপর 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষায় 90.75 নম্বর পেয়ে দেশে শীর্ষস্থান অর্জন করেন তিনি। যতই সহায়ক বই পড়ুক, যতই কোচিং করুক, মূল বই যদি ক্লিয়ার না হয় তাহলে আসলে তার কোনো কাজ হয় না, তাদের পরিশ্রমটা আসলে বিফলে যায়। ছেলের এমন সাফল্যে খুশি মা বাবা। ভাষায় প্রকাশ করতে পারছিলাম না যে আমার ছেলে জাতীয় মেধায় ফার্স্ট হয়েছে। এটা মানে কি বলবো, আমার চোখে জল চলে আসছিল সেই সময় সাথে সাথে। সারা বাংলাদেশে আমাকে এইভাবে যে তার মাকে এইভাবে সম্মানিত করছে, সবাই এসে করছে, এইটা আসলে এই আনন্দটা আসলে বলে বোঝানো যাবে না। সুশোভনের সাফল্যে আনন্দিত স্বজনেরাও। ছোটবেলা থেকে ওর মাস্টার লাগেনি, ওর নিজে একা একাই চেষ্টা করে পড়াশোনা করেছে। নাতি তো আমাদের এরকম রেজাল্ট করে খুবই আমরা তো আশাই করেছি। শুধু ভালো চিকিৎসকই না, দেশ গড়ায় অবদান রাখবে বলে জানান সুশোভন। আলাদা হাসপাতাল করার ইচ্ছা আছে তাদের। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। এখন থেকে সীমান্তে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছুটতে পারবে বিজিবি। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক, মানসিকতায় পরিবর্তনের আশা। কারাগারে বন্দী আওয়ামী আমলের 133 ভিআইপি, 110 জনকে বিশেষ ডিভিশন। ভোট না দেওয়ার আক্ষেপ ঘোচাতে চায় ইসি, দেশ জুড়ে তালিকা হালনাগাদের কাজ শুরু। মেডিকেল ভর্তির ফল পুনঃপ্রকাশের আলটিমেটাম, বয়সসীমা 35 চেয়ে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন
www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।